নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কৃষ্ণনগরের একটা মারাত্মক সত্যভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো, ফলো করতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে মানস দাস দাদা, কৃষ্ণনগর থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম মানস দাস, আমার বাড়ি কৃষ্ণনগরে। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক পৃষ্ঠা। ঘটনাটা আমার জীবনে ঘটে 2006 সালে, 2006 মার্চের 5 তারিখ। ঘটনাটা ঠিক এরম ঘটে, তখন আমার বয়স 22 কি 23 হবে। সেই টাইমে আমার দাদু মারা যায়। আমি একটা দোকানে কাজ করতাম, তো আমার কাছে ফোন ঢোকে মার্চের 5 তারিখ, আমার মায়ের ফোন। মা ফোন করে বলে এক্ষুনি বাড়ি চলে আসতে। মায়ের গলাটা শুনে বোঝা যাচ্ছিল বাড়িতে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। আমি কোনো দিক না ভেবে সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম। গিয়ে দেখলাম আশেপাশের লোকজন ভিড় করেছে আমার বাড়িতে। আমার দাদু খাটের ওপরে শুয়ে আছেন, পেটটা একদম ফুলে গেছে, আর বাবা নিচে বসে প্রচণ্ড পরিমাণ কাঁদছে। তার আগে বলি, আমার বাড়িতে আমার বাবা, মা আর একটা ছোট বোন আছে আমার, তাদের নিয়ে সংসার। আর আমার দাদু মরে যাওয়ার পরে এখন আমরা তিনজনই। তো দাদু যখন মারা গেল, আমি দাদুর সামনে গিয়ে না কী করবো আমি বুঝতে পারছি না। দাদুর মুখটা হা করে খোলা, চোখটা বন্ধ। ঘুমের ঘোরেই স্ট্রোক করে গেছে মানুষটা। ছোটোবেলার থেকে এই মানুষটা আমার কতই না খেয়াল রেখেছে। একসাথে মাঠে গিয়ে ক্রিকেট খেলা, গল্প করা, দাদুর কাছে শুয়ে শুয়ে গল্প শোনা, সব কিছু 1 মিনিটের মধ্যে মাথায় চলে আসলো। কাঁদবো না ভয় পাবো বুঝতে পারছিলাম না। তখন যেহেতু আমি 22 বছর মোটামুটি হয়ে গেছে, যথেষ্ট ম্যাচুরেট। আমি বাবাকে তুললাম, মাকে সামলালাম, বোনকে সামলালাম। আমার বোনের বয়স তখন 14 কি 15 হবে। তো সেই টাইমে কি হলো, আমি দাদুর মুখের দিকে না এক পলক তাকিয়েছিলাম। কেরম একটা লাগছে যেন মানুষটা ঘুমাচ্ছে। আমি মানুষটার হাত ধরে প্রচণ্ড কাঁদলাম, কারণ আমি জানি এটাই শেষ হাত ধরা, আর মানুষটার হাত আমি ধরতে পারবো না। মানুষটাকে দাহ করে আসলাম আমার কিছু বন্ধু বান্ধব আর পাড়ার লোক নিয়ে। যথারীতি বাবা তো গেছেই। তারপর দাদুর শ্রাদ্ধ টাদ্ধ কাজ টাজ সব হয়ে 1 মাস হয়ে গেল। ঘটনাটা ঘটলো তারপর আমি কাজ থেকে একদিন ফিরছি, আস্তে আস্তে না ঠিক বেজে গেল হচ্ছে তোমার 11:30 রাত। আমি একটা মিষ্টির দোকানে কাজ করতাম। সাইকেল নিয়ে যখন আমি আসছিলাম, আমার বাড়ি আসার আগে একটা বাঁশবাগান ছিল। আমি যখন বাঁশবাগানটা ক্রস করছি, আমার কেরম যেন পেছন থেকে মনে হলো আমাকে কেউ খোকা বলে ডাকলো। খোকা, এই খোকা। আর গলাটা পুরো একটা বয়স্ক লোক, আর গলাটা আমার খুব চেনা, খুব আপন একটা গলা। মনে হয় এই গলাটা আমি বহুবার শুনেছি, আর এই গলায় আমি অনেকবার খোকা ডাকটাও শুনেছি। গাটা কেমন কেঁপে উঠলো, গায়ে কাটা দিয়ে উঠলো, কানটা মনে হচ্ছে গরম ধোঁয়া বেরাচ্ছে। আমি কোনো রকম সাইকেল নিয়ে বাড়ি পৌঁছালাম। বাড়ি পৌঁছে খাটের উপরে শুলাম। শোয়ার পর সেদিন আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নটা ঠিক এরকম ছিল, আমার পিঠের ওপরে কেউ একটা হাত রাখলো, ঠান্ডা কনকনে হাত, আর হাতের ছোঁয়ায় বোঝা যাচ্ছে এটা একটা বয়স্ক লোকের হাত, আর আমার থেকে তার হাইটটা শর্ট। আমি পেছন ঘুরে যেটা দেখলাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। আমার দাদু আমার পেছনে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে বলল, কিরে তোকে ডাকলাম না, শুনলি না কেন? হ্যাঁ, দাদুকে তো ভুলেই গেছো, শোনার আর দরকার পড়ে না না। আমি
প্রচণ্ড অবাক হয়ে গেলাম যে এই মানুষটা মারা গেছে, সে আমার স্বপ্নে এসে আমাকে এরমভাবে কথা বলছে। এটা কি সম্ভব? আমার ঘুমটা তখন ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর দেখি সকাল হয়ে গেছে। যথারীতি কাজে বেরিয়ে গেলাম। কাজে যাওয়ার পর ঠিক সন্ধ্যাবেলা 8:30 9টা বাজে। আর আমি আজকে মালিককে বললাম যে গা হাত পাটা খুব ব্যথা করছে, আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাব। উনি কিছু বললেন না, বললো ঠিক আছে চলে যেও। আমি 9:30 বাজে তখন বেরাবো। ওরম টাইমে আমার দোকানে একটা গ্রাহক আসে, পরনে ধুতি আর একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আমার দোকানে এসে বলে, একটা রসগোল্লা দাও তো গরম দেখে। গরম দেবে কিন্তু একদম। আমি কোনো দিক না ভেবে গরম রসগোল্লাটা দিলাম। দেওয়ার পর আমার কীরকম একটা মনে হলো, এই জিনিসটা আমি আগেও শুনেছি, এরম গলাটাও আগেও শুনেছি। হট করে না মাথায় এলো, দাদু কাজে বেরোনোর আগে আমাকে বলতো 10টা টাকা হাতে দিয়ে, বাবা একটা গরম রসগোল্লা নিয়ে আসিস তো খোকা। আমি ভয়তে পেছন ঘুরে তাকালাম, না কেউ নেই। লোকটাও রসগোল্লাটা নিয়ে চলে গেল, টাকা দিল না। তারপর দেখি ক্যাশ কাউন্টারের ওখানে টাকা, 10টা টাকা একদম পুরনো, ওই টাকাটা রাখা। আমি নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম না কেউ তো নেই। আবার বাড়ি যাওয়ার জন্য সাইকেলটা বের করে এবার 9:30টার সময় বাড়ি যাচ্ছি। বাঁশবাগানটা ক্রস হচ্ছে আবার সেম জায়গাতে। আমার এবার মনে হলো কেউ আমার সাইকেলের পেছনে উঠে বসলো। সাইকেলটা ক্রমাগত ভারী হয়ে গেল, আর আমার পিঠের ওপরে কেউ একটা হাত রেখে বসেছে। হাতটা সেই কালকের স্বপ্নের মতো ঠান্ডা কনকনে, আর আমার চারিদিকের পরিবেশ কিরম শান্ত হয়ে গেল। আমার মনে হচ্ছে আমি পুরো একটা চক্রের মধ্যে ফেসে গেছি। আমি একই রাস্তায় প্রায় 15-20 মিনিট ধরে সাইকেল চালাচ্ছি, কিন্তু আমি আমার বাড়ি পৌঁছাচ্ছি না। এইবার আমার ভয় পেতে শুরু হলাম। আমার মনে হচ্ছে আমার পেছন থেকে আমাকে কেউ কিছু একটা বিড়বিড় করে বলছে। কি বলছে আমি নিজেও বুঝতে পারছি না, তার ভাষা আমি বুঝতে পারছি না। ভয়তে আমি পেছনে তাকাচ্ছিও না। একটা সময় পরে আমার পা প্রচণ্ড ব্যথা হতে শুরু করলো। আমার মনে হলো আমি প্রায় 20 মিনিট ধরে একই রাস্তায় ঘুরছি, কিন্তু আমি বাড়ি পৌঁছাচ্ছি না। আমি আর না পেরে পেছনে তাকিয়ে ফেললাম। পেছনে তাকিয়ে আমি যেটা দেখলাম, হয়তো আমার জায়গায় কোনো বয়স্ক লোক থাকলে ওখানেই হার্ট ফেল করতো। আমি দেখলাম আমার সাইকেলের পেছনে আমার দাদু বসে রয়েছে সচেহারায়, পুরো মুখ নীল, আর আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে যাচ্ছে। খোকা খোকা আমার খুব একা লাগছিল রে, তাই আসলাম। এই খোকা আমার সাথে যাবি? আমি সাইকেল রেখে পড়ে গেলাম রাস্তায়। আমি চিৎকার করে বলতে লাগলাম, দাদু দাদু আমার ভয় লাগছে, তুমি করো না দাদু, আমি ভয় পাচ্ছি দাদু। হট করে সামনে দেখলাম কেউ নেই। কানের পাশ দিয়ে একটা আওয়াজ ভেসে আসলো, ভয় কিসের, আমি তো তোর দাদু। মরার ইচ্ছা তো আমার ছিল না রে, তোদের সাথে আরো কিছুদিন বাঁচতে চেয়েছিলাম। আমার সাথে তুই গিয়ে থাকবি, তুই থাকলে এই অন্ধকার জগৎ থেকে আমি বেরাতেও পারবো। আমি ভয়তে কেঁপে উঠলাম। আমি চিৎকার করে পালাতে গেলাম। হঠাৎ করে মনে হলো আমার পাটা কেউ চেপে ধরেছে। আমি সামনের দিকে উপড়ে পড়লাম। আমার যখন চোখ খুললো, আমাকে ঘিরে আরো 4-5 জন লোক আমার বাড়ির উঠোনে বসে রয়েছে। আমি মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে রয়েছি, আমার মাথায় কন্টিনিউয়াস জল দিচ্ছে ওরা। শুধু কানে একটা কথা ভেসে আসছে, পাড়ার একটা লোকের কথা, এ মনে হয় খুব জ্বর এসে হসপিটালে নিয়ে যাও, মাথায় জল দিলে কিছু হবে না। আমি হালকা হালকা চোখ খুললাম। আমাকে বেডে নিয়ে যাওয়া হলো, বেডে গিয়ে শুয়ে দেওয়া হলো। আমি পরের দিন যখন মাকে জিজ্ঞেস করলাম, মা বলল আমার নাকি প্রচণ্ড পরিমাণ জ্বর এসছে, আমি নাকি জ্ঞান হারিয়ে ওই রাস্তাতে পড়ে গেছিলাম। পরের দিন যথারীতি আমি কাজে যেতে পারিনি। আমি যেগুলো দেখেছি বা শুনেছি সেগুলো আর কাউকে বলা হয়নি। আমার মনের মধ্যে একটা জিনিস প্রচণ্ড পরিমাণ চলতে লাগলো, যে মানুষটা আমাকে ছোটবেলা থেকে ভালোবেসেছে সে আমার ক্ষতি করবে না।
হয়তো আমায় দেখা দিয়েছে, আমাকে খুব ভালোবাসতো, তাই জিনিসটাকে ক্যাজুয়ালে নিয়ে আমি কিছু করলাম না। পরের দিন মা আমার জন্য ওষুধ আনতে গেল, বাবা গেছিলেন চাষ করতে, বোন পড়তে গেছে। আমি ঘরে একা, খুব জল তেষ্টা পেয়েছে। আমাদের দুটো ঘর, একটা ঘরে বাবা মা শোয়, একটাতে আমি আর বোন, আর একটা ছোট্ট ঘর ছিল, ওটাতে দাদু শুতেন। দাদুর খাট, দাদুর সব কিছু যাবতীয় জিনিস ওই ঘরেই ছিলেন। ওই ঘরটায় আমরা কেউ এখন যাই না, তার পাশেই ছিল ঠাকুর ঘর। আমি হালকা করে উঠে মা বাবার ঘর থেকে জল আনতে গেলাম। জল আনতে গিয়ে বাবা মার ঘর থেকে আমার চোখটা কেন জানি না দাদুর ঘরের দিকে গেল। আমার মনে হলো দাদু যেমনভাবে বসে থাকতেন খাটের ওপরে, ওরমভাবে কেউ একটা পা দুলিয়ে খাটে বসে রয়েছে, আর ঠিক সেরম পরনে ধুতি সাদা আর পাঞ্জাবি একটা সাদা পরে পা দোলাচ্ছে। আমার সারা শরীর ভারী হয়ে গেল। আমি আর পেছনের দিকে তাকালাম না, আমি জল নিয়ে মুখের চোখে জল দিলাম আর একটু জল খেলাম। জল খাওয়ার পরে আমার না কেরম মনে হলো কেউ আমাকে দাদুর ঘর থেকে হাত বাড়িয়ে ডাকছে। হাতটা খালি ওপর নিচে হচ্ছে, আর আমার কানে একটা আওয়াজ ভেসে আসছে, আয় দাদু ভাই আয় আমার ঘরে, দাদু ভাই আয়। আমি কোন ভ্রমে চলে গেলাম। আমি দাদুর ঘরে গেলাম। দাদুর ঘরে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, আর ঘরটা কেমন যেন একটা বন্ধ ঘরের মতো হয়ে যাচ্ছে। এইবার আমার ফিল একটু অন্যরকম হলো। দাদুর ঘরে গেলে দাদু যখন অসুস্থ ছিল আমার হাত ধরে টেনে আমায় বসিয়ে নিত খাটে, ঠিক সেরম একটা ঠান্ডা হাত আমার হাতে পড়লো, আর আমার মনে হলো কেউ টান দিয়ে খাটের ওপর বসালো। আমি খাটে বসার সঙ্গে সঙ্গে আমার মনে হতে লাগলো যে হয়তো কিছু বাজে কিছু হচ্ছে। আমার চোখ ওপরের দিকে গেল, মনে হচ্ছে আমি গলায় দড়ি দিয়ে দিই, কখনো মনে হচ্ছে হাতটা ছুরিটা দিয়ে কেটে ফেলি। আমি কোনো রকম জ্ঞান ফেরালাম আর দৌড়ে ওই ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দিলাম। হঠাৎ করে চিৎকার চেঁচামেচির আওয়াজ এলো। আমি জানলাটা খুলে ভয়তে হালকা হালকা দেখলাম পাশের বাড়ি এক কাকিমা আমায় ডাকছে অনেকক্ষণ ধরে। আমি দৌড়ে নিচে গিয়ে বললাম, কি হয়েছে কাকিমা? বলছে, তোর বোন ওখানে পড়ে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি চল। আমি দৌড়াতে দৌড়াতে গেলাম, আমার গায়ে তখনও প্রায় 102 জ্বর। আমি দৌড়ে গিয়ে দেখছি আমার চোখ মুখ লাল হয়ে গেছে। আমি গিয়ে দেখছি আমার বোনের মাথা পেটে গল গল করে রক্ত পড়ছে। আমি কোনো দিক না দেখে বোনকে একদম কোলে তুলে একটা অটো জোগাড় করে সিধা হসপিটাল গেলাম। হসপিটাল থেকে ওর মাথায় 2খানা সেলাই পড়লো। আমরা বাড়ি এলাম। এইবার আমার মনে হতে লাগলো যেটা হচ্ছে খুব খারাপ, কারণ তার পরের দিন থেকে বাবা আর মার মধ্যে অশান্তি লেগে গেল। প্রচণ্ড পরিমাণ ঝগড়া হচ্ছে, তর্কাতর্কি হচ্ছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে আমার বাবা মাকে, যেটা কোনোদিনও হয়নি। এবার আমার মনে হলো যে জিনিসগুলো হচ্ছে সেটা ভালো না। আমার দোকানের যে কাকু ছিলেন, মানে আমার মালিক, আমি তাকে সব খুলে বললাম। সে বলল, কি বলিস রে, এ তো ভালো লক্ষণ না। তুই একটা কাজ কর, আমার সাথে আমার এক পুরোহিতের কাছে চ। আমি ওনার সাথে গেলাম পুরোহিতের কাছে। গিয়ে ওই পুরোহিত বললেন আমাকে দেখে, তোমার দাদু শান্তি পায়নি, তোমার দাদু ওই বাড়িতেই ঘোরাফেরা করছে, তোমাদের মধ্যে কাউকে না কাউকে নিয়ে যাবেনি উনি। আমি হাতে পায়ে ধরলাম যে ঠাকুরমশাই দয়া করে আমাদেরকে বাঁচান, আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। আমার দাদু তো আমাকে ভালোবাসতেন, তাহলে কেন করছেন? উনি বললেন, ভালোবাসতেন তো কি হয়েছে, ভালোবাসতেন তাই উনি এই বাড়িতে আছেন। ভালো যতক্ষণ বাসবেন না, আসবেন আপনার বাড়িতে। ভালোবাসে বলেই মায়া ছাড়াতে পারেনি। উনি চাইছে তোমাদেরকে নিয়ে ওখানে সংসার বাঁধতে, যেটা অসম্ভব। আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দিলাম। উনি বললেন, তুমি তোমার বাবাকে ডেকে আনো। আমি পরের দিন সকালে বাবাকে নিয়ে গেলাম। বাবাকে সব বোঝানোর পরে উনি একটা যজ্ঞের ব্যবস্থা করলেন। উনি ওনার কাছে থাকা কিছু ভালো ভূতপ্রেত দিয়ে দাদুর সাথে একটা কথাবার্তা মিটিং করালেন। সেই কথায় উনি বললেন, তোমার দাদুর নামে পিণ্ডদান করে আসো। আমি এখনের জন্য তোমাদের ঘরটা বন্ধন করে দিচ্ছি, একটা পুজো করে, আর তুমি কিন্তু তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো গিয়ে পিণ্ডদান দিয়ে আসো। আর পিণ্ডদানটা আমরা দিতে পারবো না, আমাদের মানে অন্য কাউকে দিতে হবে।
সেহেতু আমি আমার একটা বন্ধুকে বললাম যে সব খরচা আমি দিচ্ছি, তুই আমার সাথে গিয়ে খালি পিণ্ডদানটা দিয়ে আয়। ঘটনাটা এখানেও শেষ হলো না। পিণ্ডদান যেদিন আমরা দিতে যাই সেদিন আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়। মানে ঘটনাটা বড় হতে পারতো। আমরা যখন মানে 4 হুইলার করে যাচ্ছিলাম, একটা ট্যাক্সি ভাড়া করেছিলাম আমরা, আমাদের সামনে দিয়ে একটা লরি ঢুকে যায়। আর একটুর জন্য আমরা বেঁচে যাই। হয়তো সেটাও দাদু চেয়েছিলেন কিন্তু পারেননি। কোনো রকম আমরা যখন পিণ্ডদান দিই, সত্যি বলছি আমার জ্বর নেমে যায়, আমাদের সংসার আগের মতো হয়ে যায়। আর কিরম যেন ঘরটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যায়। আর সত্যি কথা বলতে এই 1 মাসে আমার কষ্ট লেগেছিল, কিন্তু 1 মাস পর থেকে যখন এই ঘটনাগুলো ঘটছিল না, আমরা দাদুকে ভুলেই গেছিলাম। কিন্তু যখন পিণ্ডদান দিয়ে সব কিছু ঠিক হয়ে গেল, আমি প্রচণ্ড দাদুর ঘরে গিয়ে কেঁদেছিলাম। জানি না কেন, দাদুর কথা খুব মনে পড়ছিল। আমরা একটা ডিপ্রেশনে চলে গেছিলাম, স্পেশালি আমি। কিন্তু যে চলে যায় সে তো আর ফিরে আসে না, না। সেহেতু সব আস্তে আস্তে রিকভার হলো, আস্তে আস্তে সব ঠিক হলো, যে যার জীবনে ফিরে গেলাম। এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শুনিও। থ্যাংক ইউ। প্রথমত বলি, আজকের যে গল্পটা, কোনো না কোনো জায়গায় এটার সাথে একটা ইমোশন জড়িয়ে আছে। আর এটা আমি নিজস্বভাবে খুব মানি যে কারো যদি মায়া থাকে সে তার মায়া ছাড়িয়ে যেতে অনেক টাইম লাগে। যাই হোক, গল্পটা তোমাদের কিরম লাগলো সেটা কমেন্টে জানিও। শেয়ার করে বন্ধুদেরও ভয় পাওয়ার একটা সুযোগ করে দাও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ডিসক্রিপশনে মেল আইডি দেওয়া আছে। তোমার জীবনে ঘটে যাওয়া বা তোমার কোনো শোনা গল্প থাকলে মেল করে পাঠাতে পারো। আজকের জন্য এইটুকু। আবার ফিরে আসবো নতুনভাবে, নতুন করে ভয় পাওয়াতে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু। টাটা।